শিল্প ভালোবাসা আর সত্যে বেঁচে থাকতে চান যিনি তাকে শিল্পী বলা যায় নির্দ্বিধায়। তার নাম কাজী নওশাব আহমেদ। এরই মাঝে তার অভিষেক হয়েছে টলিউডে, আবারও যুক্ত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। কেমন চলছে এবারের কর্মপ্রক্রিয়া? নতুন বাংলাদেশে কি স্বপ্ন দেখেন তিনি? ইন্ডাস্ট্রি কোন পরিবর্তন চান? কি কাজ আসছে তার, সবকিছু জানাতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন কাজী নওশাব আহমেদ। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। কেমন আছেন আপু? খুব ভালো আছি, মাশাআল্লাহ। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে খুব এলিগেন্ট লাগছে। থ্যাংক ইউ। কেমন চলছে আপনার শিল্প চর্চার থিয়েটারের কাজ? আলহামদুলিল্লাহ। আমি তো টুক টুক করে কচ্ছপের মতো আস্তে আস্তে কাজ করি। খুব দৌড়াতে আমার ভালো লাগে না। সো আল্লাহ সেরকমই রেখেছেন। সো আমি থিয়েটার করছি আমার নিজের যে দল টুগেদার উইকেন্ড, যেখানে আমি আর্ট থেরাপিস্ট হিসেবে কাজ করি, স্পেশালি মেন্টাল হেলথটাকে, এবং যারা স্পেশালি এবল, দৃষ্টি প্রতিবন্ধী, বাকশ্রবণ প্রতিবন্ধী, প্রান্তিক মানুষ এবং যারা জুলাই যোদ্ধা আছে, সো আমি তাদেরকে একটা হিলিং সেশনের মধ্যে নিয়ে যাই এবং তারপরে তাদেরকে নিয়ে একটা থিয়েটার করি। সো পৃষ্ঠপোষকতার অভাবে এখন শো করতে পারছি না, কিন্তু আমি আমার মতো করে ছোট ছোট বন্ধুরা মিলে আমার যে হিলিং সেশনগুলো সেগুলো 2 দিন 3 দিন করে করে যাচ্ছি। রংপুরে একটা শেষ করে আসলাম, সামনে ইনশাল্লাহ হয়তোবা রাজশাহী অথবা বান্দরবনে করব। আর সিদ্ধার্থ তো করেই, সেটা আরশিনগরের সাথে, সেটা তো একেবারে মঞ্চে আমাকে পাওয়া যায়। তো সেটা তো একেবারেই অন্যরকম, একজন অভিনেত্রী হিসেবে ওখানে কাজ করি। আর টুগেদার উইকেন্ড আমি নির্দেশক হিসেবে কাজ করি। অভিনন্দন আপনাকে আবারও বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হওয়ার জন্য। কিন্তু আপনি কি বলবেন দ্বিতীয়বারের মতো যুক্ত হওয়া নিয়ে? কি বলবেন? এটা তো মনে করি, মানে আমার কাছে সবসময় মনে হয় যে যে কোনো দায়িত্বই, অন্তত আমি যেটা মনে করি, যেহেতু আমি খুব বেশি মানে একটু চক্ষুর আড়ালেই থাকি, কিন্তু কেউ যখন আমার কাজের জন্য আমাকে সেটা মূল্যায়ন করে, অথবা আমার একাগ্রতার জন্য, অথবা আমার সততা নিষ্ঠার জন্য, তখন আমি সেটাকে মনে করি যে এটা আমার জন্য একটা আশীর্বাদ। আর দেশের জন্য কাজ করতে পারা তো একটা দারুণ ব্যাপার। সো এই বছরও আমি কমিটিতে আমাকে ওনারা চেয়েছেন, এটা আমি আশীর্বাদ হিসেবেই নিচ্ছি এবং ভীষণভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। গত কমিটির উল্লেখযোগ্য কাজ কি ছিল মনে হয়, বা অর্জনের গল্পটা কেমন ছিল? অর্জনটা বলতে, এখনো অর্জনের মতো কোনো জায়গায়, অন্তত ব্যক্তিগতভাবে আমি ওভাবে ভাবি না। আমি এখনো শিখছি, কারণ ওখানে যারা রয়েছেন তারা আমার চেয়ে অনেক বেশি চলচ্চিত্রের সাথে অনেক বছর ধরে রয়েছেন। আমি রয়েছি, আমি একজন চলচ্চিত্র প্রেমী এবং অভিনেত্রী হিসেবে আমার একটা জার্নি রয়েছে, এবং এই 1 বছরে এক ধরনের আমার গ্রুমিং হয়েছে আমি মনে করি। তো সেই জায়গা থেকে, এবং আমি খুবই সচেতন একজন মানুষ, এবং সৃজনশীলতা, স্বাধীনতা এবং সামাজিক মূল্যবোধ, এই বিষয়টাকে নিয়ে আমি যথেষ্ট ভাবনা চিন্তা করি এবং সেভাবেই কাজ করে যাচ্ছি। আগের ছবিগুলোও সেভাবেই দেখেছি এবং আমাদের পুরো কমিটি সেভাবে দেখেছে। এবারও সেভাবেই আমরা দেখব, কিন্তু আমরা এবার ভীষণভাবে আশাবাদী যে আমরা যে বিধিমালা নিয়ে এতদিন ধরে চেষ্টা করছি যে আমরা রেটিংয়ে যাব, কিন্তু যেতে পারছি না কারণ পার্লামেন্ট ছিল না। সো এইবার ভীষণভাবে আশাবাদী, খুব তাড়াতাড়ি আমরা নীতিমালাগুলো জানতে পারবো এবং সেটা আমরা খুব দ্রুত আমাদের সামনে যে সিনেমাগুলো আছে সেটাতে অ্যাপ্লাই করতে পারবো। আর কোনো ব্যর্থতা ছিল কি? দেখেন, ব্যর্থতা আমি ওভাবে ভাবি না। আমি সবসময় মনে করি যে যে কোনোই জিনিস থেকে শেখাটাই সবচেয়ে বেশি মানে মানে জরুরি। এবং ব্যর্থতা অর্জন এই জায়গাগুলো যেখানে আপনি একেবারেই নতুন একটি বিষয়, আমরা সার্টিফিকেশনে যাচ্ছি, সেখানে কিন্তু আমাদের প্রথমে জিনিসটা শেখা এবং জিনিসটা বোঝা, এই বুঝতে বুঝতে অনেকগুলো সময় গিয়েছে। আর তার উপরে কোনো আমাদের নীতিমালা নাই, কিন্তু আমাদেরকে রেটিং দিতে হচ্ছে। সো এখন যখন বিষয়টা একদমই, বিধিমালাটা পাশ হয়ে নীতিমালাটা হবে, আমাদের সামনে বিষয়টা আসবে, তখন কিন্তু আমরা রেটিং সিস্টেমটাও যেভাবে করার কথা সেভাবে করতে পারবো। অনেকে বলে যে সার্টিফিকেশন বোর্ড গঠিত হলেও সেই পুরনো ধারাটাই রয়ে গিয়েছে। পুরনো ধারা রয়ে গেছে, এটা আমি একমত নই। কারণ আমাদের তো যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমরা এ এবং ইউ রেটিং ছাড়া কোনো রেটিং দিতে পারিনি। এটাতে তো আমি মনে করি যে এটা আমাদের কিছু করার ছিল না, বিকজ আমাদের কাছে কোনো নীতিমালা নাই। আপনি আইনটা পাশ করেছেন, কিন্তু আমাদের নীতিমালা দিলে তো তারপর সেটা অনুযায়ী আমরা কাজ করব। সো আমরা সেভাবেই কাজ করেছি। তো সামনের দিনগুলোতে নীতিমালা যত তাড়াতাড়ি আমাদের বোর্ডের সামনে আসবে, আমরা সেটাকে অ্যাপ্লাই করা শুরু করব। তাহলে কি আমাদের চলচ্চিত্র স্বাধীনভাবে নির্মিত হতে পারছে?
নির্মিত হতে পারছে এবং হতে হবে, এবং সেটার সাথে আমিও একজন সহযোদ্ধা। সার্টিফিকেশন বোর্ডে নির্মাতার গল্প বলার স্বাধীনতা কতটুকু? দেখেন, স্বাধীনতাটা বিষয়টা কিন্তু বুঝতে হবে যে আপনি আপনার যেমন আর্টিস্টিক ভ্যালুটাও রাখতে হবে, সাথে সাথে সামাজিক মূল্যবোধের জায়গাটাও রাখতে হবে। সো আমরা কিন্তু সেটাকেই সেই মানদণ্ডের জায়গা থেকে একেবারে নড়চড় হই না, এবং সেখান থেকে নড়চড় হবও না। কারণ আর্টিস্টিক ভ্যালুটা ঠিক যেই পরিমাণ ইম্পর্ট্যান্ট, সামাজিক মূল্যবোধটাও ইম্পর্ট্যান্ট। সো আমাদের তো কিছু বিধি দেওয়া রয়েছে, আমরা সেটার বাইরে যে কাজ করতে পারি না। সো সেটা এবং সেটাকে মেনে নিয়েই আমাদের কাজটা করতে হয়। এই যে এখন যে আপনাদের নতুন কমিটি হয়েছে, তারা কিভাবে কাজ শুরু করবেন? আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা অলরেডি বেশ কিছু সিনেমা দেখছি। সামনে তো আলহামদুলিল্লাহ ভালো কিছু সিনেমা আসবে। ঈদের তো মৌসুম শুরু হয়ে গেছে। সো আমি ভীষণভাবে আশাবাদী, এবং নতুন কমিটিতে যারা রয়েছেন তারা আরও অনেক বেশি মানে চলচ্চিত্রের সাথে তাদের বেড়ে ওঠা একেবারে। সো তাদের কাছ থেকেও আমি অনেক শিখছি, জানছি। আর চলচ্চিত্র অঙ্গনটা তো আসলে সবচেয়ে রিচ অঙ্গন হিসেবে, মানে আমাদের সকল কিছুর মিলিত জায়গা হচ্ছে চলচ্চিত্র। সো এইটার তো একটা সময় আমাদের অনেক সোনালী যুগ ছিল, মাঝখানে অনেকটা পথ পেরিয়ে কিন্তু এখন আমরা আবার গুটি গুটি পায়ে এগোচ্ছি। আলীর মতো সিনেমা হচ্ছে, রেহনা মরিয়মের মতো সিনেমা হচ্ছে, তুফান হচ্ছে, জঙ্গলি হচ্ছে, উৎসব হচ্ছে। তো এবং প্রত্যেকটা সিনেমা, আমাদের সিনেমা যেমন বাইরে সমাদৃত হচ্ছে, দেশেও কিন্তু আমরা ঈদের সময় অন্তত ভালো কিছু সিনেমা পাচ্ছি। আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে সারা বছর সিনেমা হওয়াটা খুব জরুরি, এবং সেটার জন্য ইন্ডাস্ট্রিটা রান করাটা খুব জরুরি। তো সেইটার জন্য এখন তো সবেমাত্র আমরা একটা নতুন সরকারের কাছে এসেছি, তাদের কাছে আমাদের অনেক আশা, কারণ আমরা তৈরি হয়ে বসে আছি। সো আমাদেরকে তো কাজে লাগাতে হবে। তো সেই কাজে লাগানোটার জন্য যে নিয়ম নীতিমালার প্রয়োজন, সেগুলো যত দ্রুত আমাদের কাছে আসবে, তত তাড়াতাড়ি আমরা সিনেমাটাকে সামনাসামনি নিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। এই যে নতুন কমিটি গঠন হলো, হতে না হতেই দু একজন দেখলাম যে পদত্যাগ করলেন, এটি হবার কারণ কি? এটা তো তাদের ব্যক্তিগত মত, সেটা নিয়ে আমি আসলে জানিও না, এবং এটা তারাই ভালো বলতে পারবেন। নতুন বাংলাদেশে নতুন উদ্যমে কাজ হবে নিশ্চয়ই, কেমন আশা করছেন? আমি তো সবসময় আশাবাদী মানুষ, এবং যখন মানে জুলাইয়ের পর যখন অনেক ধরনের প্রবলেম ছিল, তখনও আমি আমার মতো করে ব্যক্তিগতভাবে আমি আমার হালটা ছাড়িনি। আমি আমার মতো করে আমার দেশকে যতটুকু সার্ভ করা যায় আমি চেষ্টা করেছি। এখন আরেকটু গুছিয়ে হবে সেটাই আশা করছি। মানে গুছিয়ে কোনো কাজ করতে না পারলে আসলে কোনোভাবেই সামগ্রিকভাবে কোনো উন্নতি হয় না। সো যেমন ধরেন, হলের সংখ্যা বাড়াতে হবে, সিনেমার সংখ্যা বাড়াতে হবে, সিনেমার মান বাড়াতে হবে। আমরা সিনেমাটার মানটা কিন্তু খুব জরুরি। মানে আমার যেমন ধরেন, ঈদের সময় আমরা অনেক ধরনের সিনেমা পাই, কিন্তু সারা বছরে কোনো সিনেমা নাই। সো এটা ভীষণভাবে এই সংখ্যাটা বাড়ানোটা খুব জরুরি, এবং সিনেমার মানটা আসলে কতখানি, মানে বলে দিলেই যে এটা সিনেমা সেটা কিন্তু নয়। হ্যাঁ, সো সেটার গল্প, সেটার অভিনয়, সেটার মানে সাউন্ড, কালার, এভরিথিং সব কিছুর একটা মানে যাওয়ার পর কিন্তু আপনি বলতে পারেন যে এটি একটি সিনেমা হয়েছে। সেই মানদণ্ডের জায়গাটাও কিন্তু জানাটা খুব জরুরি। মানে কেবলমাত্র সিনেমা জমা দিয়ে দিলেই সেটা সিনেমা হয়ে গেল, আমি মনে করি সেটা আরেকবার ভাবা উচিত যারা সিনেমা বানাচ্ছেন। কলকাতার যত কাণ্ড কলকাতায় সিনেমার পর সেখানকার আরেকটি পূর্ণ দৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন আপনি, সেগুলো নিয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। পূর্ণদৈর্ঘ্য কোনো কিছু শেষ করিনি, একটা স্বল্প দৈর্ঘ্য শেষ করেছি। সেটার নাম এখনো ঠিক হয়নি। সেটা অ্যাকচুয়ালি যত কাণ্ড কলকাতাতে করার আগেই আমি শুটিং করেছিলাম। ও হ্যাঁ, আরেকটা সিনেমা করেছি যেটার নাম হচ্ছে জুয়েল। সেটা কিউ, ওটাতে ওটার ডিরেক্টর। সো এবং বাংলাদেশের চরকিও সেটার সাথে ইনভলভ। সো দুটোতেই ভীষণ ইন্টারেস্টিং দুটো ক্যারেক্টার করার সৌভাগ্য আমার হয়েছে। মানে যত কাণ্ড কলকাতাতেই, যেমন ধরেন সাবা চরিত্রটা বাংলাদেশ থেকে গেছে তার শেকড়ের খোঁজে, সেটা এখন জি5-এও দেখা যাচ্ছে। আর যেটা
কিউ যেটাতে এ করেছেন, ডিরেকশন দিয়েছেন, সেটার নাম হচ্ছে জুয়েল। সেটা বর্তমানে ফেস্টিভ্যালগুলোতে ঘুরছে। আশা করছি এই বছরই আমরা হয়তোবা চরকিতে দেখতে পাবো। আরেকটা যেটা শর্ট ফিল্ম, সেটা ডাবিং শেষ করে এসেছি, এখন বাকিটা সময় বলবে। এই বছর বলতে এটা কি ঈদ টার্গেট করে হবে? না, ঈদ টার্গেট করে হবে না। কবে মুক্তি পাবে? এটা তো পরিচালক প্রযোজকরা বলতে পারবে। স্পেসিফিক কোনো টাইম নেই? স্পেসিফিক কোনো টাইম দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো সিনেমায় যুক্ত হয়েছেন? এই মুহূর্তে আমি একটা সিনেমা শুট করছি, একটা সিনেমাই করছি, আর আমি আমার থিয়েটারে কাজ করছি। আর 2-3টি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে কথা চলছে, সো বাকিটা সময় হলেই বোঝা যাবে। আচ্ছা, আপনি নাটক কি একেবারে ছেড়ে দিয়েছেন? আমি তো ছেড়ে দেইনি, আমাকে চরিত্র না দেওয়া হলে তো আমি কিভাবে। মানে সামনে করার ইচ্ছা আছে? আমার ভীষণ ইচ্ছে। আমি লাস্ট 2 মাস আগেই একটা ক্যাপিটালের এফএম এর একটা কাজ করেছিলাম। গল্পটা খুব ভালো ছিল, অভিনয়ের অনেক সুযোগ ছিল। আমাকে তো অভিনয়ের সুযোগটা দিতে হবে, সো সেটার অপেক্ষায় আমি থাকি। সো যেহেতু চরিত্র আসে না, সেজন্য করা হয় না। কেমন হচ্ছে আমাদের ওটিটির কাজ? আপনার কোনো নেক্সট পরিকল্পনা আছে? আমি তো ওটিটির কাজ দেখি। আমার অন্তরার পরে এখন পর্যন্ত ওটিটির তেমন কোনো ভালো চরিত্রের অফার আসেনি। সো বাট আমি সবার কাজ দেখি এবং আমার কাজ দেখতে ভালো লাগে। আমাদের বাংলাদেশের সিনেমা যেমন এগিয়ে যাচ্ছে, আমাদের ওটিটি তো খুবই ভালো কাজ করছে। বাট ওই যেটা আমি মনে করি, যেটা আমার মা তো একজন সাধারণ দর্শক, তো সাধারণ দর্শকের থেকে আমার মা সবসময় বলেন যে পরিবারের গল্প কেউ বলে না, অথবা প্রেমের গল্প কেউ বলে না, সবাই শুধু মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের যারা বানাচ্ছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবেন যে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যদি আরেকটু সম্পর্কের বিষয়গুলো আনা যেত, তাহলে আমার মনে হয় এটা আরেকটু বেশি মানে দর্শকের কাছে পৌঁছাতো। অবশ্যই থ্রিলারের যুগ, বাট সবাই যদি ঢালাও থ্রিলার বানাতে থাকে, তাহলে আসলে মানে ভিন্ন স্বাদেরও তো দর্শক রয়েছে, সো সেই ভিন্নতাটা আসলে অফার করা উচিত বলে আমি মনে করি। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বা অনেকেই বললেন এখন সবকিছু মানের থেকে বেশি ভিউয়ের উপর নির্ভর হয়ে গিয়েছে। আপনি এটি কিভাবে দেখছেন? দেখেন, যখন সময়ের যেটা দাবি সেটা তো হতেই থাকবে। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনার যদি মান ঠিক থাকে, মানে অন্তত আমি আমার ব্যক্তিগতভাবে বুঝি, সেটা হচ্ছে আমার মানটা আমি তৈরি করে যাব, যে আমাকে পরখ করে নেওয়ার সে আমাকে পরখ করবে। আর যদি কেউ আমাকে পরখ করতে না পারে, তাই বলে আমি আমার নিজের মান নামাবো, সেটার পক্ষে আমি নই। আর সেটা করতে যে যদি আমার ভিউ কম থাকে, অথবা ভিউ বাড়ানোর যে পন্থাটা এই মুহূর্তে অবলম্বন হচ্ছে, সেইটার সাথে হয়তোবা আমি একসাথে তাল মেলাতে পারছি না, এবং অনেকেই পারছে না। আমার মনে হয় যে দিন শেষে মানুষ মানের দিকেই ঝুঁকে। নতুন যারা আসছে ইন্ডাস্ট্রিতে তারা কেমন করছে, আপনি তাদের ব্যাপারে কি বলবেন? তারা খুবই ভালো করছে, এবং তাদের কাজ দেখে আমি খুবই মহাখুশি। যেমন ধরেন রিসেন্টলি খায়রুল বাশারের অনেক কাজ আছে, ভীষণ ভালো হচ্ছে। সুনেরা, আরশ, কেয়া পায়েল, তো এনারা খুবই ভালো কাজ করছেন, এবং আমি তাদের কাজ নিয়মিত না দেখলেও সামনে যখন পড়ে আমি দেখার চেষ্টা করি, এবং আমার ভীষণ ভালো লাগে। আপনার ছবি আঁকা কেমন চলছে? ছবি আঁকা চলছে না, কারণ আমি সারাক্ষণ আসলে থিয়েটারে বিভিন্ন আইডিয়া নিয়ে এতে থাকি। বাট ওইটার জন্য যতটুকু ছবি আঁকা হয়, কিন্তু ছবি আঁকার জন্য ছবি আঁকা হচ্ছে না, বাট মাথায় ছবি আঁকাটা চলতে থাকে। আপনি অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বিভিন্ন মুভি অস্কারে যাচ্ছে, বিভিন্ন ফেস্টিভ্যাল হচ্ছে, আপনি কেমন দেখছেন ইন্ডাস্ট্রি কেমন আছে আমাদের? দেখেন, মাস্টার তো দারুণ একটা ঘটনা ঘটিয়ে ফেললো, আলী একটা দারুণ ঘটনা ঘটিয়ে ফেললো, রেহানা মরিয়ম নূর একটা দারুণ ঘটনা ঘটিয়ে ফেললো। আমি ভীষণভাবে আশাবাদী রোহিত নিয়ে, তারপর দেলুপি নিয়ে। সো আমাদের সিনেমা, বাট এটাও সত্যি এই ধরনের সিনেমার সাথে সাথে আমাদের আসলে হল বাঁচানোর জন্য যেসব সিনেমা দরকার, সেগুলো খুব বেশি সংখ্যায় বাড়ানোটা খুব জরুরি, কারণ সব কিছুই খুব ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। সারা বছর যদি বড় বড় অন্তত 4টে সিনেমাও আসে, তাহলে হল মালিকদের কথাটা একটু ভাবা উচিত বলে আমি অন্তত মনে করি। এই সিনেমাগুলো অবশ্যই আমাদের আত্মার শান্তি দেয় এবং আর্টিস্টিক জায়গা থেকে দারুণভাবে উন্নত, বাট স্টিল যেসব সিনেমা
আমাদের হলগুলোকে বাঁচাবে সেই সব সিনেমার দিকেও একটু বিশেষভাবে নজর দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। এত কিছু হবার পরও আপনার মনে হচ্ছে ইন্ডাস্ট্রির কোনো পরিবর্তন দরকার? অবশ্যই পরিবর্তন দরকার, পরিবর্তনশীল হওয়াটাই তো জরুরি। আপনি এই সময়ের সাথে তাল মিলাবেন, আপনি এখন একটা গ্লোবাল ভিলেজের মধ্যে আছেন, আপনাকে পাশের দেশ থেকে শিখতে হবে, আপনাকে পেছনের দেশ থেকে শিখতে হবে যে চায়না কিভাবে কাজ করেছে, কিভাবে ভারত কাজ করেছে, কিভাবে ইরানি ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে, এই জায়গাগুলো অবশ্যই কাজ করতে হবে। এবং আমাদেরকে স্পেসিফিকভাবে যেমন ধরেন কিছু বিষয়ে, যেমন ধরেন আমি মনে করি যে বেসিক জায়গা, যেমন ধরেন আর্টিস্টদের পেমেন্ট অথবা কাস্ট অ্যান্ড ক্রিউদের পেমেন্ট, এই পেমেন্টটা ক্লিয়ার হোক এবং এটার এনওসি না জমা দিলে যাতে সার্টিফিকেট, ফিল্ম সার্টিফিকেট না দেওয়া হয়, এটা কিন্তু করা উচিত। আপনি একটি সিনেমায় ঘোড়া ইউজ করছেন, বিড়াল ইউজ করছেন, কিন্তু তাকে অন্তত স্ক্রিনে তাকে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু স্ক্রিনের বাইরে তার সাথে কিভাবে আচরণ করছেন সেইটার জন্য কিন্তু হিউম্যান হলিউড বলে একটা বিষয় রয়েছে, সেই জিনিসটাও কিন্তু আমাদের দেশে আনা উচিত। আমাদের দেশে কতখানি আপনি সিনেমাতে সিগারেট মদ দেখাবেন, সেটারও তো একটা জায়গায় পরিমিতি বোধের জায়গা দাঁড়ানো উচিত। এই ছোট্ট ছোট্ট বিষয়টা, যেমন ধরেন গ্রিন ফিল্ম এখন পৃথিবী জুড়ে ভীষণভাবে সমাদৃত হচ্ছে। আপনি আসলে সিনেমায় কতখানি প্লাস্টিক দেখাবেন, কারণ সিনেমা হচ্ছে এত শক্তিশালী একটা মাধ্যম। একজন অভিনেতা অথবা একজন অভিনেত্রীকে যে কাপড়টা পরছে সেটা নিয়ে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, তার জীবন আচরণ, তার চরিত্র কি করছে, তার চরিত্র কি ডায়লগ দিচ্ছে, সেটা কিন্তু আমাদের যুব সমাজের উপর ভীষণভাবে প্রভাব ফেলে। তো এইটা তো ভীষণ দায়িত্বশীলতার সাথে করা উচিত বলে আমি অন্তত মনে করি। সো সেই জায়গাগুলোতে একটু কাজ করা দরকার। এবং ছোট ছোট ছবি যারা বানাচ্ছেন, ইন্ডি ফিল্ম যারা বানাচ্ছেন, তাদের কথা ভাবা দরকার, তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা উচিত, হলগুলো বাড়ানো দরকার, এবং সারা বছর যাতে এমন সিনেমা বানানো উচিত যাতে হল মালিকরা শান্তিতে হলগুলো খুলে রাখতে পারে। কত হল বন্ধ হয়ে গেছে আপনি বলেন। তো এই বিষয়গুলো সামগ্রিকভাবে কাজ করে যেতেই হবে, এগুলো নিয়ে কনস্ট্যান্টলি কথা বলতে হবে। এটা একদিনে সম্ভব নয় যে না এটা এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে, না, এটা একটা লং প্রসেস। কারণ আমরা অনেক দিন ধরে জিনিসটাতে জং লাগিয়েছি, এই জংটা ছোটাতে গেলে আমাদের সবাইকে কাজ করতে হবে। এই যে অনুদান প্রক্রিয়া নিয়ে অনেক রকমের বিতর্ক চলছে, এবার কি তা স্বচ্ছ হবে? আমি তো স্বচ্ছতার আশাই করে যাব, এই আশা করা ছাড়া তো আর কোনো অপশন নাই আমাদের, এবং আমরা এটা নিয়ে কথা বলে যাব, এবং আমরা আশা করব যে স্বচ্ছতা হবে, ভালো গল্প, ভালো চিত্রনাট্য, ভালো ডিরেক্টর, ভালো আর্টিস্ট কাজগুলো পাবে। স্বচ্ছতাটা তো সব জায়গায় প্রয়োজন, এবং সেটা এখন কিন্তু আমরা কথা বলতে পারি, কিছুদিন আগে তো কথা বলাই যেত না। সো অন্তত এই যে কথা যে বলতে পারি সেটাই শুকুর আলহামদুলিল্লাহ, এবং এই কথা বলাটা যাতে ঠিকঠাক মতো মানুষের কাছে পৌঁছায় এবং সেটা শুনে যাতে ইন্ডাস্ট্রির মানে ক্ষতি না হয়ে ভালো হয় সেটাই। এবং অনেক সময় থাকে আপনি আসলে গঠনমূলক সমালোচনাটা খুব জরুরি। আমরা বেশিরভাগ সময় সমালোচনা না করার জন্য সমালোচনা করি, সেটা যাতে গঠনমূলক হয় সেটা খুব জরুরি। আর প্রশংসাটাও কিন্তু খুব জরুরি। আপনি শুধু বলতে থাকবেন যে কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, আসলে কি কিছুই হচ্ছে না? অনেক কিছুই হচ্ছে। কিছু হচ্ছে সেটা যেমন আপনাকে লাইমলাইটে আনতে হবে, যেটা হচ্ছে না সেটাও বলতে হবে। এই ব্যালেন্সটা খুব জরুরি। ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলি। একটি শিল্পীর রাজনৈতিক চর্চা বা রাজনৈতিক নিয়ে কথা বলা কেমন হওয়া উচিত? এটা কেমন হবে? ওই যে স্বচ্ছ হওয়া উচিত, কোনো রকম প্রেশার অথবা পক্ষপাতিত্ব না হওয়া উচিত, যেটা স্বচ্ছ মানে যেটা ঠিক, আপনার কাছে যেটা সঠিক মনে হবে, আপনার মন যেটা বলবে সেটাই বলা উচিত, এবং যেটা জনস্বার্থে, বৃহৎ স্বার্থে যেটা বলা জরুরি বলে মনে করা উচিত সেটাই বলা উচিত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘিরে বিতর্কের অবসান কি এবার হবে? আমি তো আসলে জানি না, আমি শুধু এতটুকু জানি যে আমি শুধু এতটুকু দোয়া করতে পারি যে স্বচ্ছতাটা শুধুমাত্র একটা ব্যক্তিকেন্দ্রিক না, এটা সামগ্রিক। সো এত বছর ধরে এই গ্লাসটা ধরেন, এত বছর ধরে এত স্ক্র্যাচ পড়েছে, এটাকে পরিষ্কার করতে গেলে সবার নিজেকে আগে পরিষ্কার করতে হবে, নিজের স্বচ্ছতাটা বাড়াতে হবে, তারপরে সম্মিলিতভাবে সেটা হবে। এটা সময় লাগবে, বাট আমি ভীষণভাবে আশাবাদী, কারণ আমরা এখন কথা বলছি। সব মিলে কেমন ইন্ডাস্ট্রি, কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
ওই যে স্বচ্ছ স্বচ্ছ, এবং যেখানে আমি ব্যক্তিগতভাবেই বলতে চাই যে যেখানে আমি কথা বলতে পারবো, কথা বললে আমাকে ভয় পেতে হবে না, এবং অবশ্যই আমি যাতে ওই পরিমিতি বোধ রেখেই কথা বলি যাতে আমার ইন্ডাস্ট্রি ভালো হয়, আমার দেশের ভালো হয়। এবং আমরা যেমন সিনেমা যেমন সৃজনশীলতার দিকেও খেয়াল রাখবো, আমরা অবশ্যই হল মালিকদের কথা ভাববো, আমরা দর্শকের কথা ভাববো, আমরা নিউ জেনারেশনের কথা ভাববো, আমরা পরিবেশের কথা ভাববো, আমরা প্রকৃতির কথা ভাববো। এবং একজন আরেকজনকে না টেনে আমার মনে হয় প্রশংসা করার সাথে সাথে গঠনমূলক সমালোচনাটা যেমন করা প্রয়োজন, এবং সেটা শুনতে পারার যোগ্যতা থাকাটাও খুব প্রয়োজন। সো এরকমই যে এরকম ইন্ডাস্ট্রি চাই, এরকমই বাংলাদেশ চাই, এবং স্বাধীনভাবে মানে শান্তি মনে ঘুমাতে যেতে চাই, অনেক ভালো ভালো সিনেমায় অভিনয় করতে চাই। এই তো। আমরাও আশাবাদী নতুন বাংলাদেশ এরকম স্বচ্ছই হবে। ইনশাআল্লাহ। আপনাকে আবারও অভিনন্দন সার্টিফিকেশন বোর্ডের সদস্য হওয়ার জন্য। আমাদের Thank you. স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।